আচ্ছা, তাহলে বিসমিল্লাহ। আমাদের আজকের লেকচার হচ্ছে লেকচার নাম্বার 6 এবং এই লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে লেটিস ম্যাচিং কিভাবে করতে হয় এবং এপিটেক্সিয়াল গ্রোথ মেথড কিভাবে হয় সেটা। তাহলে এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দুইটা। একটা হচ্ছে লেটিস ম্যাচিং কিভাবে করব আমরা, লেটিস ম্যাচিং অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস, আর একটা হচ্ছে এপিটেক্সিয়াল গ্রোথ কিভাবে হবে। আচ্ছা, তো আমরা যদি জাস্ট সিম্পলি চিন্তা করি যে হোয়াট ইজ লেটিস ম্যাচিং, তাহলে আমরা বলবো যে ধরো তোমার কাছে একটা ম্যাটেরিয়াল আছে সিলিকন, এখন এর উপর তুমি আরেকটা লেয়ার তৈরি করতে চাচ্ছ, সেটাও সিলিকনের। মানে একটা ম্যাটেরিয়াল অলরেডি তোমার কাছে আছে সিলিকনের, তার উপর তুমি সিলিকনেরই আরেকটা লেয়ার এইভাবে তৈরি করবা। ধরো এটা হচ্ছে সিলিকন, এটাকে আমরা বলবো তখন সাবস্ট্রেট, এটাকে আমরা বলবো সাবস্ট্রেট। আর উপরে যেটা আমরা নিয়ে আসব এটাকে আমরা তখন বলবো হচ্ছে ডোপিং বলতে পারি, অথবা এটাকে আমরা এই এপিটাক্সিয়াল গ্রোথ বলতে পারি, ইজি, এপিটাক্সিয়াল গ্রোথ। আচ্ছা, এখন যদি এরকম হয় যে তুমি সিলিকন সাবস্ট্রেটের উপর বা বেইজের উপর তুমি সিলিকন মেটেরিয়ালটাকেই লেয়ার হিসেবে তৈরি করতে চাচ্ছ, তাইলে লেটিস ম্যাচিং আলাদা করে করার কিছু নাই, কারণ এটা অলরেডি লেটিস ম্যাচড অবস্থায় আছে। এইখানকার যে অ্যাটমিক স্ট্রাকচার এটা সেম। মানে দুইটা জিনিস মূলত চেক করতে হয়, একটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার অথবা ক্রিস্টাল স্ট্রাকচার বলি আমরা যেটাকে, আর আরেকটা হচ্ছে লেটিস কনস্ট্যান্ট, যে একটা প্যারামিটার আছে লেটিস কনস্ট্যান্ট, যেটা হচ্ছে ছোট হাতের এ এবং যেটার ইউনিট হচ্ছে অ্যাংস্ট্রম ইউনিটে, যেটাকে আমরা প্রকাশ করি। এই দুইটা জিনিস যদি মিল হয় তাহলে আমরা বলবো যে লেটিস ম্যাচিং ঠিক আছে এবং তার মানে এপিটাক্সিয়াল গ্রোথ করা যাবে। আর যদি অ্যাটমিক স্ট্রাকচার অথবা লেটিস কনস্ট্যান্টের মধ্যে অনেক বেশি তফাৎ হয়ে যায়, তখন আমরা বলবো যে এটা হচ্ছে মিসফিট অ্যারেঞ্জমেন্ট, এটাকে বলা হয় মিসফিট অ্যারেঞ্জমেন্ট। এবং এই ধরনের অ্যারেঞ্জমেন্ট দিয়ে তুমি ডিভাইস ফেব্রিকেশন করলে সেটা ঠিকমতো কাজ করানো কঠিন, ওইটা তখন আর ঠিকমতো কাজ করে না। তাহলে এপিটাক্সিয়াল গ্রোথ জিনিসটা কি? এপিটাক্সিয়াল গ্রোথ মানে হচ্ছে একটা সাবস্ট্রেট ওয়েফারের উপরে, একটা সাবস্ট্রেট ওয়েফারের উপরে আমি যদি সিমিলার একটা ওয়েফার তৈরি করি, লেয়ার তৈরি করি, অথবা একটা সাবস্ট্রেট ওয়েফারের উপরে আমি যদি অন্য আরেকটা লেয়ার তৈরি করি, যেই লেয়ারটা ধরো ধরো কথার কথা এটা জার্মেনিয়াম, কিন্তু এই দুইটার মধ্যে দুইটা জিনিসের মিল থাকতে হবে, একটা হচ্ছে তার ক্রিস্টাল স্ট্রাকচার এবং একটা হচ্ছে তার লেটিস কনস্ট্যান্ট, এই দুইটার মধ্যে মিল থাকতে হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে এরকম এপিটেক্সিয়াল গ্রোথ করার সময় আমাদেরকে মিল তৈরি করে নিতে হয়, যে কত পার্সেন্টেজে কোন ম্যাটেরিয়ালটা অ্যাড করলে দুইটার মধ্যে স্ট্রাকচারাল গত ভাবে বা লেটিস কনস্ট্যান্ট গত ভাবে মিল থাকবে, সেটাই আমরা আজকের ক্লাসের শেষে অঙ্ক করে বের করব। তখন আমরা দেখব যে একটা বেস ম্যাটেরিয়ালের উপর যে ম্যাটেরিয়ালটা আমরা নিয়ে আসতে চাচ্ছি লেয়ারিংটা করার জন্য, ওই ম্যাটেরিয়ালটার যেটা নতুন সেটা, কারণ বেসটা ফিক্সড, বেসে আমরা কখনো হাত দিব না, বেসটা যেরকম আছে সেরকম থাকবে। কিন্তু বেসের উপরে বা সাবস্ট্রেটের উপরে আমরা যাকে নিয়ে আসতে চাচ্ছি, ওই ম্যাটেরিয়ালটার ক্ষেত্রে আমরা কিছু ম্যাচিং করব। কার সাথে ম্যাচিং করব বলো তো? ম্যাচিংটা আমরা কার সাথে করব? স্যার যে সাবস্ট্রেট আছে। রাইট, রাইট, যেটা সাবস্ট্রেট আছে তার সাথে আমরা ম্যাচিংটা করব। তাহলে এই ম্যাচিং প্রসেসটা করার পরে আমরা বলতে পারবো যে এপিটাক্সিয়াল গ্রোথটা সঠিকভাবে হয়েছে, অথবা এখানে ধরো তুমি অঙ্ক টঙ্ক করে এমন একটা রেজাল্ট পাইছো যে ম্যাচিং করা সম্ভব না, তাহলে তোমার কমেন্ট হবে যে এই ধরনের সিচুয়েশনে এটা হবে মিসফিট, এবং মিসফিট এপিটাক্সিয়াল গ্রোথ হইলে সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কারণ সেইখানে কি হয় দেখো, এরকম একটা ঘটনা ঘটে মিসফিট সিচুয়েশনে। ধরো তোমার নিচের এলিমেন্টের অ্যাটমিক স্ট্রাকচারটা হচ্ছে এরকম, কথার কথা নিচেরটা হচ্ছে এরকম, আর এর উপরে তুমি যেটাকে নিয়ে আসছো সেটা দেখতে হচ্ছে এরকম, এস ফর এক্সাম্পল ওইটা দেখতে হচ্ছে এরকম। তাহলে দেখো এইখানে অ্যাটমের যে অ্যারেঞ্জমেন্ট এটা কিন্তু তার মতো না, এটা একটু ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট। তাহলে এইটাকে যদি আমি এটার উপর নিয়ে আসার চেষ্টা করি, তখন এই এই ম্যাটেরিয়ালটা এই ম্যাটেরিয়ালের উপর স্ট্রেন স্ট্রেন দিবে। স্ট্রেন মানে হচ্ছে চাপ প্রয়োগ করবে, স্ট্রেন মিন্স সিম্পলি চাপ প্রয়োগ করবে, এবং এরকম চাপে এটা ভেঙে যেতে পারে, এই সাবস্ট্রেটটাই ভেঙে যেতে পারে। তাহলে এরকম সিচুয়েশনকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করতে হবে, এই স্ট্রাকচারের কাছাকাছি একটা স্ট্রাকচার বের করে নিয়ে আসতে হবে, যেটা এখানে তুমি বসাইতে পারবা। আচ্ছা, তাহলে আমরা যদি আগাই, তাহলে আমাদের এই লেকচারে আমাদের কি কি জিনিস জানতে হবে। একটা হচ্ছে এপিটাক্সিয়াল গ্রোথ, এটা আমাদের স্ট্রিটম্যানের যে বইটা আছে ওখানকার টপিক 1.4। তারপরে হচ্ছে লেটিস ম্যাচিং ইন এপিটাক্সিয়াল গ্রোথ, এটা করতে হবে 1.4.1। তারপরে হচ্ছে এই এপিটাক্সিয়াল গ্রোথের অনেকগুলা মেথড আছে, এর মধ্যে আমরা দুইটা মেথড নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব, যে দুইটা সবচেয়ে কমন। একটা হচ্ছে ভিপিই, এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে ভিপিই অথবা ভেপার ফেজ এপিটাক্সি।
আর আরেকটা হচ্ছে MBE। MBE মানে হচ্ছে মলিকুলার বিম এপিট্যাক্সি। এটা কেন ভেপার ফেজে আর এটা কেন মলিকুলার বিম ফেজে থাকবে, এটা আমরা এদের যে স্ট্রাকচার আছে সেটা থেকে পরিষ্কার বুঝতে পারবো। এবং এদের যে গঠনগত তাৎপর্য, ধরো এইটার যে গঠন আর এটার যে গঠন দুইটা ডিফারেন্ট হবে, এই জন্য নামও ভিন্ন। একটা হচ্ছে তোমার ভেপার ফেজ অবস্থায় কাজ করবে, একটা হচ্ছে মলিকুলার বিম এই অবস্থায় কাজ করবে। এগুলো আমরা ডিটেলস আজকে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জাস্ট কিছু ইনফরমেশন একটু মাথায় নেই। যেমন এপিট্যাক্সি মানে কি? এপিট্যাক্সি মানে হচ্ছে কোনো কিছু একটা নির্দিষ্ট অর্ডারে একটার উপর একটা সাজানো। এপিট্যাক্সি মানে হচ্ছে একটা সুনির্দিষ্ট অর্ডার মেনটেন করে একটার উপর একটা কিছু সাজানো। তাহলে এটা হচ্ছে এমন একটা টার্ম যেটা হচ্ছে টু গ্রো এ থিন ক্রিস্টালাইন লেয়ার অন এ ক্রিস্টালাইন সাবস্ট্রেট। তাহলে তুমি যে সাবস্ট্রেটটা ব্যবহার করতেছো সেটাও হবে ক্রিস্টাল স্ট্রাকচারের, এবং তুমি যেই থিন লেয়ারটাকে গ্রো করার চেষ্টা করতেছো সেটাও হবে ক্রিস্টাল স্ট্রাকচারের, এবং এই দুইটা ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে সিমিলারিটি থাকতে হবে। এই দুইটার মধ্যে সিমিলারিটি থাকতে হবে। একটা যদি কিউবিক স্ট্রাকচার হয় আর আরেকটা যদি ট্রাইগোনাল হয় বা টেট্রাগোনাল হয়, তখন কিন্তু মিসম্যাচ হয়ে যাবে। তখন কি হবে? ওই যে মিসফিট অ্যারেঞ্জমেন্ট হবে, যেটা আমাদের জন্য ডিভাইসের জন্য কাজ করা যাবে না। এরপরে দেখো সিড ক্রিস্টাল যেটা আছে এটাই হচ্ছে সাবস্ট্রেট। তোমরা যদি জোরালস্কি মেথডটার কথা মনে করো, আমরা জোরালস্কি মেথডে যে জিনিসটাকে প্রথমে ওই কিসের রিঅ্যাক্টরের মধ্যে প্রবেশ করাইছিলাম ওইটার নাম ছিল হচ্ছে সিড ক্রিস্টাল, এবং এইখানে ওই সিড ক্রিস্টালটাকে তুমি সাবস্ট্রেটের সাথে একই আর কি কম্পারিজন করতে পারবা। এবং জোরালস্কি মেথডে যেটা হইতো যে ক্রিস্টালাইন থিন ফিল্ম, মানে জোরালস্কি মেথডে সবকিছু মল্টেন স্টেটে চলে যেত, তাই না? ওই যেটাকে তুমি ডিপোজিট করতে চাচ্ছিলা সিলিকনকে, সেই সিলিকনটাকে তুমি হচ্ছে এমন ভাবে হিট করছো যে ওটা হচ্ছে তার মল্টেন স্টেটে চলে গেছে। কিন্তু এই এপিটাক্সিয়াল গ্রোথ মেথডে নট নেসেসারি যে তোমাকে মেল্টিং পয়েন্টই মেনটেন করতে হবে, মেল্টিং পয়েন্টের চেয়ে অনেক কম টেম্পারেচারেও তুমি এটাকে দিয়ে কাজ করাইতে পারবে। যেমন ধরো এমবি মেথড, এটা হচ্ছে তোমার অ্যারাউন্ড 800 ডিগ্রি সেলসিয়াসেই কাজ করানো যায়, কিন্তু তুমি যদি জোরালস্কি মেথড চিন্তা করো সেটা কিন্তু 1400-1500 ডিগ্রি সেলসিয়াস তুলতে হয়। অথবা ধরো কেমিক্যাল ভেপার ডিপোজিশন, এটা 600-700 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কাজ করানো যায় বা কম টেম্পারেচারে কাজ করে, যেটা জোরালস্কি মেথডের ক্ষেত্রে অনেক হাই টেম্পারেচার প্রয়োজন হয়। আচ্ছা, তারপরে দেখো দুইটা ডেফিনিশন একটু জানতে হবে। একটা হচ্ছে হোমো এপিট্যাক্সি এবং আরেকটা হচ্ছে হেটারো এপিট্যাক্সি। তাহলে যদি যে ম্যাটেরিয়ালটা গ্রো হবে আর যেটা সাবস্ট্রেট দুইটা সেম সেম হয়, তাইলে এটা হচ্ছে হোমো এপিট্যাক্সি। যেমন ওই যে আমরা বলছি সিলিকনের উপর সিলিকন, নিচের ম্যাটেরিয়ালটাও সিলিকন উপরের ম্যাটেরিয়ালটাও সিলিকন, এই ক্ষেত্রে আমরা বলবো হোমো এপিট্যাক্সি। আচ্ছা, এইরকম একটা এক্সাম্পল আমরা দেখব। আর আরেকটা হচ্ছে হেটারো এপিট্যাক্সি। হেটারো এপিট্যাক্সির অঙ্ক আমরা করব, হেটারো এপিট্যাক্সি দিয়ে আমরা অঙ্ক করে সলিউশন করব যে কত পার্সেন্টেজ আকারে অ্যাড করলে এটা এপিট্যাক্সি গ্রোথ মেনটেন হবে। তাহলে যদি লেয়ারের অবস্থা এবং সাবস্ট্রেটের অবস্থা ডিফারেন্ট হয়, যেমন এইটা হচ্ছে তোমার লেয়ার, এই ম্যাটেরিয়ালটা হচ্ছে লেয়ার, এখানে দেখো অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ এক্স, গ্যালিয়ামের পার্সেন্টেজ 1 - x, আর আর্সেনিক হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথেও আর্সেনিক আছে, গ্যালিয়ামের সাথেও আর্সেনিক আছে। তাহলে এরকম একটা টার্নারি এলিমেন্ট, এটা হচ্ছে টার্নারি এলিমেন্ট, তাই না? কারণ এখানে এলিমেন্ট তিনটা আছে। এটাকে যদি আমরা গ্যালিয়াম আর্সেনাইডের উপরে নিয়ে আসতে চাই, তাহলে সাবস্ট্রেটটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, তার উপর আমরা অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডকে নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে আমরা যে প্রসেসটা অ্যাপ্লাই করব সেটার নাম হচ্ছে হেটারো এপিট্যাক্সি প্রসেস। আর যদি সিলিকন সিলিকন বা জার্মেনিয়াম জার্মেনিয়াম হয়, সেক্ষেত্রে আমরা বলবো হোমো এপিট্যাক্সি প্রসেস। তাইলে যখন আমরা হেটারো এপিট্যাক্সি করব, তখন আমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে ক্রিস্টাল স্ট্রাকচার অফ দি লেয়ার মেটেরিয়াল এন্ড দি সাবস্ট্রেট মেটেরিয়াল মাস্ট বি সিমিলার ইন অর্ডার টু অ্যাচিভ গুড ক্রিস্টালাইন ইন্টিগ্রিটি। ওই যেটা বলছিলাম যে তোমার যদি ক্রিস্টাল স্ট্রাকচারটাকে ইন্টিগ্রিটি থাকা মানে কি, ওইটা সহজে ভেঙে যাবে না বা ওইটার মধ্যে কোনো মিসফিট অ্যারেঞ্জমেন্ট থাকবে না বা কোনো অ্যাটম মিসিং অ্যাটম থাকবে না, এই কাজগুলো তখন একটা গুড ক্রিস্টালাইন ইন্টিগ্রিটি মেনটেন করলে তোমার এই হেটারো এপিট্যাক্সি মেথডটা স্ট্রংলি কাজ করবে। আর যদি এগুলো মেনটেন করতে না পারি আমরা, তখন হেটারো এপিট্যাক্সিটা ভেঙে যাবে, অতি সহজে ভেঙে যাবে। আচ্ছা, এইখানে একটা সিম্পল এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে তোমার হোমোজিনিয়াস এপিট্যাক্সির একটা এক্সাম্পল। খেয়াল করে দেখো, এখানে নিচের অংশটা হচ্ছে সাবস্ট্রেট ওয়েফার আর উপরের অংশটা হচ্ছে এপিটাক্সিয়াল লেয়ার। এটা হচ্ছে এপিটাক্সিয়াল লেয়ার আর নিচেরটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট ওয়েফার। তাহলে তুমি যদি থিকনেসের কথা চিন্তা করো, তাহলে এইটার থিকনেস দেখো 500 to 800 মাইক্রোমিটার, আর এটার থিকনেস হচ্ছে 1 to 100 মাইক্রোমিটার। তার মানে এইটার থিকনেসটা একটু বেশি, এটার থিকনেসটা একটু কম, কারণ এটা তো লেয়ার। সবসময় সাবস্ট্রেটের থিকনেসটা একটু বেশি থাকবে, লেয়ারের থিকনেসটা একটু কম থাকবে, কারণ এরকম লেয়ার অনেকগুলো আমাদের অ্যাড করা লাগতে পারে, কিন্তু সাবস্ট্রেট একটাই, সাবস্ট্রেট মেটেরিয়াল একটাই। এবং এইখানে হচ্ছে ডোপিং লেভেলটাকে লোতে রাখা হয়েছে।
আচ্ছা, এখন দেখো এই সাবস্ট্রেট ওয়েফারটাকে আমরা যদি একটা এন টাইপ সেমিকন্ডাক্টর হিসেবে কম্পেয়ার করি, তোমরা যদি কখনো এন এর পাশে প্লাস দেখো অথবা পি এর পাশে এরকম ছোট করে একটা প্লাস সাইন দেখো, তখন বুঝবা যে এটা হেভি ডোপিং ইন্ডিকেট করে, ডোপিংটা হইছে হেভি। এখন ধরো আমি যখন একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালকে এন ডোপিং করি, তখনই তো সে এন টাইপে কনভার্টেড হয়, বা পি ডোপিং করলে সে পি তে কনভার্টেড হয়। এখন যদি আমি এন এর পরিমাণ অনেক বাড়াই দেই তাহলে সেটা এন প্লাস, পি এর পরিমাণ অনেক বাড়াই দেই তাহলে সেটা পি প্লাস। তাহলে পজিটিভ দেওয়ার অর্থ হচ্ছে ইলেকট্রন চলে গেছে বা ইলেকট্রন আসছে তা না, এটা হচ্ছে এন প্লাস মানে হচ্ছে হেভিলি ডোপিং বোঝানোর জন্য। তাহলে এখানে যে শুধু এন আছে এই কথার অর্থ হচ্ছে উপরের লেয়ারটা এন এর, কিন্তু এইখানকার ডোপিং অনেক বেশি, এইখানকার ডোপিং একটু কম। আবার দেখো এই এন এর ভিতর আবার পি একটা ছোট এরিয়া ভাগ করে নেওয়া আছে, বা আবার এন একটা ছোট এরিয়া ভাগ করে নেওয়া আছে, কিন্তু এজ এ হোল এই মেটেরিয়ালটা হচ্ছে এন, এজ এ হোল এই মেটেরিয়ালটা হচ্ছে এন। তাহলে এই দুটো হচ্ছে সেম সেম, তার মানে এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস এপিটাক্সির এক্সাম্পল। তাহলে এরকম একটা সাবস্ট্রেটের উপর আমরা এরকম একটা লেয়ার তৈরি করতে পারি, এই লেয়ারের উপর আরেকটা লেয়ার তৈরি করতে পারি, এরকম 20-22টা লেয়ারিং করার পরে আমরা একটা ডিভাইস ফেব্রিকেট করতে পারবো। আচ্ছা, এরপরে দেখো আমাদের আরো কিছু জেনারেল ডেফিনেশন বা ইনফরমেশন এখানে আছে। এগুলো তোমরা কোনো কিছুই মুখস্থ করা লাগবে না, তোমরা জাস্ট এগুলো একটু অবসর সময় রিডিং পড়বা। দেখো যেমন এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অথবা ভার্সেটাইল মেথড ক্রিস্টাল গ্রোথ করার জন্য, যেটা ডিভাইস ফেব্রিকেশনে কাজে আসবে। এইখানে আমরা থিন ক্রিস্টাল লেয়ার ওয়েফারকে কম্পেটিবল ক্রিস্টালের উপর নিয়ে আসি। তার মানে একটা ওয়েফার থাকবে যেটা হচ্ছে কম্পেটিবল, আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট, একটার উপর আরেকটাকে আমরা কম্পেটিবিলিটি চেক করে দেন বসাইতে পারবো। তারপরে হচ্ছে এটা বসানোর সময় আমাদের হচ্ছে সিমিলার লেটিস স্ট্রাকচারটা ফলো করতে হবে। তারপর সাবস্ট্রেটটা হবে আগের যে কথাগুলো সেগুলোই অনেকটা রিপিট হচ্ছে। সাবস্ট্রেটটা হচ্ছে সিড ক্রিস্টালের মতো, আর যেটা আমরা নিয়ে আসতেছি সেটা হবে গ্রোয়িং ক্রিস্টাল। তারপর গ্রোয়িং ক্রিস্টাল লেয়ারটাকে ক্রিস্টাল স্ট্রাকচার এবং ওরিয়েন্টেশন মেনটেন করতে হবে উইথ রেসপেক্ট টু সাবস্ট্রেট। তারপর এই পুরো টেকনিকটার নাম হচ্ছে এপিটাক্সিয়াল গ্রোথ টেকনিক, বা সংক্ষেপে এটাকে এপিটাক্সিও বলা হয়। এবং যারা হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদেরকে এটা নিয়ে বিস্তারিত পড়াশোনা করানো হয়, এপিটাক্সিয়াল গ্রোথ বা এপিটাক্সি। আমরা এখানে প্রসেসগুলোর নাম জানতেছি বা কিভাবে কাজ করে সেটা সম্বন্ধে একটু আইডিয়া নিতেছি, কিন্তু আরো ডিটেলস পড়াশোনা করতে হলে, ও হ্যাঁ, আমাদেরও একটা কোর্স আছে, তোমাদের একটা কোর্স আছে 4131 নামে, 4131, যেটা হচ্ছে ফেব্রিকেশন টেকনোলজি 41 এ অপশনাল একটা কোর্স। তোমরা যারা ওইটা নিবা তারা আবার এই জিনিসগুলো আবার রিপিটেশন হবে। আচ্ছা, তাহলে এপিটাক্সিয়াল গ্রোথের জন্য বিভিন্ন রকমের মেথড আছে, যেটা হচ্ছে তোমার গ্রো ক্রিস্টালটাকে হেল্প করার জন্য। যেমন একটা মেথডের নাম হচ্ছে কেমিক্যাল ভেপার ডিপোজিশন। তাহলে এটা হচ্ছে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে যেই ম্যাটেরিয়ালটাকে তুমি গ্রো করবা সেই ম্যাটেরিয়ালটা কেমিক্যালি রিঅ্যাক্টিভ হয়ে সেটা ভেপার ফেজে গিয়ে তারপর ডিপোজিট হবে, সাবস্ট্রেটের উপর আস্তে আস্তে ডিপোজিট হইতে থাকবে। তো এরকম কেমিক্যাল রিঅ্যাকশন করার জন্য তোমরা জানো যে সুনির্দিষ্ট একটা রিঅ্যাক্টরের প্রয়োজন হয়, কারণ সেখানে অনেক বেশি হাই টেম্পারেচার ফলো করতে হয় আমাদের। তো এইভাবে করে আমরা সিভিডিটা টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি। তারপর সিভিডি টেকনিকটা শুধুমাত্র যদি তুমি একটা সিঙ্গেল ক্রিস্টাল লেয়ার তৈরি করার কাজে ব্যবহার করো, তাইলে এটার একটা নাম আছে, সেটা হচ্ছে ভিপিই বা ভেপার ফেজ এপিটাক্সি। এই কথার অর্থ হচ্ছে আমরা যখন সিলিকন অন সিলিকন তৈরি করব, সিলিকন অন সিলিকন মানে দুইটাই সিলিকন, তখন হচ্ছে আমরা ভিপিই মেথড অ্যাপ্লাই করব, অথবা যেটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট এগুলাকে গ্রো করানোর জন্য আমরা ভিপিই মেথড অ্যাপ্লাই করব। আর আমরা যদি দুইটা বা তার অধিক, যেমন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড অথবা গ্যালিয়াম আর্সেনাইড, আমরা যদি দুইয়ের অধিক ম্যাটেরিয়ালকে গ্রো করাইতে চাই, সেই ক্ষেত্রে আমরা এমবিই মেথড অ্যাপ্লাই করব। এটা হচ্ছে মলিকুলার বিম এপিটাক্সি মেথড, আর এটা হচ্ছে ভিপিই মেথড। তাহলে সিঙ্গেল সিঙ্গেল হইলে ভিপিই, আর এরকম ডাবল বা ট্রিপল হইলে তখন সেটা হবে এমবিই। আর লিকুইড ফিজ এপিটাক্সি মেথড যেটা, এটাও ব্যবহার করা যায়, কিন্তু এটা হচ্ছে একটু কি বলবো, এটা হচ্ছে তোমার ভালো প্রোডাক্ট জেনারেট করতে পারে না। লিকুইড ফেজে নিয়ে কাজ করলে অত ভালো প্রোডাক্ট পাওয়া যায় না, যেটা মলিকুলার বিম এপিটাক্সির ক্ষেত্রে খুব সহজে পাওয়া যায়। এবং মলিকুলার বিম এপিটাক্সির যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, সেটা তোমরা যখন এটা ছবি দেখবা বুঝবা, সেটা হচ্ছে এইটার কন্ট্রোল করাটা খুব সহজ। অন্যান্য জায়গায় কন্ট্রোল করা নিয়ে একটু মানে তোমাকে ঝামেলা পোহাইতে হয়। কন্ট্রোলটা কেন প্রয়োজন দেখো, তোমার যে সাবস্ট্রেট মেটেরিয়াল আছে তার উপর তুমি যে মেটেরিয়ালটা গ্রো করবা ওইটার ডিপোজিশন রেট বা ওইটা কতটুকু ডিপোজিট হবে সেটা তো তোমাকে কন্ট্রোল করতে হবে। এখন তোমার যদি সিচুয়েশনটা হয় এরকম যে জাস্ট একটা কেমিক্যাল রিঅ্যাকশন হবে, ডিপোজিট হইতে থাকবে, কোনো কন্ট্রোলিং নাই, তাহলে কিন্তু ডিপোজিশন কমও হইতে পারে আবার বেশিও হইতে পারে।
বাট তোমার কাছে যদি এরকম একটা মেকানিজম থাকে, যেটা এমবি এর ক্ষেত্রে আছে, যে তুমি কোনো একটা মেকানিজম অ্যাপ্লাই করে ওখানে তুমি এই ডিপোজিশন রেটটাকে কন্ট্রোল করতে পারতেছো, তাইলে কিন্তু স্পেসিফিক যতটুকু তোমার প্রয়োজন ততটুকু তুমি ডিপোজিট করবা, এর বেশিও না এর কমও না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এমবি মেথড, হচ্ছে এই জন্য সবচেয়ে সুবিধাজনক মেথড। আচ্ছা, তাইলে এগুলো আসলে ব্যবহার করবা কোথায়? এরকম ক্রিস্টাল গ্রোথ বা এপিট্যাক্সিয়াল গ্রোথ করার পরে এগুলাকে তোমরা ইলেকট্রনিক বিভিন্ন ডিভাইস তৈরিতে অথবা অপ্টো ইলেকট্রনিক বিভিন্ন ডিভাইস তৈরিতে ব্যবহার করতে পারবে। তার মানে এগুলার ইউজটা হচ্ছে মূলত ফটোনিক্স ফিল্ডে অথবা হচ্ছে অপটিক্যাল ফিল্ডে, অপটিক্যাল ফিল্ডে যে ডিভাইসগুলো প্রয়োজন হয় সেগুলাতে তোমরা এই এপিট্যাক্সিয়াল গ্রোথ অ্যাপ্লাই করে এগুলা ব্যবহার করবে। আচ্ছা, তারপরে হচ্ছে লেটিস ম্যাচিংটা কিভাবে হবে, যেটা বলতেছিলাম যে যদি সিলিকন সিলিকন হয় তাইলে এটা ন্যাচারাল ম্যাচিং হবে বা অটোমেটিক ম্যাচিং, এখানে নতুন করে আর কোনো কিছু ম্যাচ করার প্রয়োজন নাই। কিন্তু যদি দুইটা দুই রকম ম্যাটেরিয়াল হয় তাহলে সেটা হেটেরো এপিট্যাক্সিতে চলে যায় এবং তখন আমাকে এই দুইটা জিনিস ম্যাচ করতে হবে। একটা হচ্ছে তার স্ট্রাকচার আর একটা হচ্ছে তার লেটিস কনস্ট্যান্ট, এই দুইটা যদি সেম সেম হয় বা কাছাকাছি হয় তাইলে আমি এই দুইটাকে নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, যেমন এক্সাম্পল দেওয়া আছে যে এই দুইটা মেটেরিয়ালকে আমরা যদি জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচারের সাথে কম্পেয়ার করি তাহলে এই দুইটাই হচ্ছে জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার এবং এদের লেটিস কনস্ট্যান্ট হচ্ছে একদম সিমিলার 5.65 অ্যাংস্ট্রম। এজ এ রেজাল্ট আমরা যখন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড তৈরি করতেছি তখন সেটা এটার উপর তৈরি করা সম্ভব, কারণ এই দুইটার লেটিস স্ট্রাকচার সেম, তারপর এই দুইটার লেটিস কনস্ট্যান্ট সেম, তাহলে এই দুইটাকে অ্যাড করে আমি যেটা তৈরি করব এইটাকে আমি চাইলেই এটার উপর নিয়ে আসতে পারবো। এটাই আমরা আজকের ক্লাসে অঙ্ক করব, লাস্টে যে অঙ্কটা আমরা এই দুইটা জিনিসকে কম্প্যারিজন করব। আরেকটা হচ্ছে যেমন গ্যালিয়াম আর্সেনাইডকে চাইলে জার্মেনিয়ামের উপর নিয়ে আসা যাবে, কিন্তু এই ক্ষেত্রে অসুবিধা হলো জার্মেনিয়াম স্ট্রাকচার কিন্তু ডায়মন্ড স্ট্রাকচার আর গ্যালিয়াম আর্সেনাইড স্ট্রাকচার কিন্তু জিঙ্ক ব্ল্যান্ড স্ট্রাকচার, তাহলে এই স্ট্রাকচারটা করা যাবে কিন্তু এটা মজবুত হবে না। এটা ইম্পসিবল না, বাট ইট ক্যান নট বি ইউজফুল ফর ডিভাইস ফেব্রিকেশন। আচ্ছা, তারপরে এই ফিগারটাতে আমরা দেখব যে গ্রুপ 3 এবং 5 এর কিছু এলিমেন্ট মিলে আমাদেরকে কম্পাউন্ড ফরমেশন করে এবং সেইখানে ব্যান্ড গ্যাপ এনার্জি এবং লেটিস কনস্ট্যান্ট এই দুইটা প্যারামিটার কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখব ফিগার 1.13 তে। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাইলে আমরা এই ফিগারটা হচ্ছে ফিগার 1.13, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিগার, এটা স্ট্রিটম্যানের বইয়ের ফিগার 1.13। এবং আমরা যে ম্যাথ গুলা করব এই ম্যাথের জন্য এই ফিগারটা হচ্ছে রেফারেন্স ফিগার, আমাদের ম্যাথ করার জন্য এই ফিগারটা অবশ্যই প্রয়োজন হবে। তো তোমাদের পরীক্ষায় যখন ম্যাথ আসবে তখন আমরা এরকম একটা ফিগার দিয়ে দিব, এক্সাক্ট এটা দিব তা না, ইন্টারনেটে খুঁজলে তোমরা এরকম আরো ফিগার পাবা, সেগুলো তোমরা একটু স্টাডি করবা। তাহলে এটা হচ্ছে কি লেটিস ম্যাচিংটা কিভাবে হয় সেটা বোঝার জন্য এবং এপিট্যাক্সিয়াল গ্রোথে অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা, খেয়াল করে দেখো এখানে দুইটা সিস্টেমের কথা বলা আছে, একটা হচ্ছে এই ব্ল্যাক কালার দিয়ে যে দাগটা আর একটা হচ্ছে এই ব্লু কালার দিয়ে দাগটা। তাহলে দেখো ব্ল্যাক কালারের উপর টোটাল 4টা এলিমেন্ট আছে, আমাকে যদি একটু নামগুলা বলো। একটা হচ্ছে গ্যালিয়াম অ্যান্টিমোনাইট এসবি, তারপরে গ্যালিয়াম আর্সেনাইড এটা, অ্যালুমিনিয়াম আর্সেনাইড এই পয়েন্টে আর অ্যালুমিনিয়াম অ্যান্টিমোনাইট এই পয়েন্টে। তার মানে টোটাল এখানে 4টা পয়েন্ট আছে। একইভাবে তুমি যখন ব্লু দাগটা খেয়াল করবা দেখবা এখানেও কয়টা এলিমেন্ট আছে, এখানেও তোমার 4টা এলিমেন্ট আছে। এই যে ইন্ডিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড, তারপর গ্যালিয়াম ফসফাইড, ইন্ডিয়াম ফসফাইড। তাহলে এখানে টোটাল 4টা এলিমেন্ট, এখানে টোটাল 4টা এলিমেন্ট, 4টা 4টা 8টা এলিমেন্ট, কিন্তু একটা আবার কমন, একটা দুই ক্ষেত্রেই কমন, ইট ডাজেন্ট ম্যাটার, এটা হইতেই পারে। এখন আমরা যেটা করব, আমি যদি তোমাকে র্যান্ডমলি জিজ্ঞেস করি, কোনো অঙ্ক টঙ্ক করার দরকার নাই, জাস্ট র্যান্ডমলি জিজ্ঞেস করছি যে এইটার সাথে এটা হচ্ছে সাবস্ট্রেট, এটার উপর আমি একটা নতুন এলিমেন্ট অ্যাড করব, বলো তো এই ছবিগুলো দেখে যে কোনটা সবচেয়ে পারফেক্টলি সেট হবে? জাস্ট র্যান্ডমলি বলো, কোনো অঙ্ক করার দরকার নেই। গ্যালিয়াম আর্সেনাইড। গ্যালিয়াম আর্সেনাইড তো অনেক দূরে, খেয়াল করে দেখো। সরি, এটা অবশ্য বললি, লেটিস কনস্ট্যান্টটা হচ্ছে এক্স এক্সিসে আছে, যে লেটিস কনস্ট্যান্টটা এক্স এক্সিসে আছে, তাহলে এইটার লেটিস কনস্ট্যান্ট হচ্ছে এই জায়গায়, ধরো তুমি যদি এইভাবে একটা দাগ টানো, আর এটার লেটিস কনস্ট্যান্ট হচ্ছে অলমোস্ট এই জায়গায়, তাহলে এই দুইটা কাছাকাছি আছে না অনেক? জি স্যার। তাইলে এই দুটাকে তুমি ম্যাচ করতে পারবা, কিন্তু এইটার সাথে এইটাকে ম্যাচ করা কঠিন হবে। কারণ খেয়াল করে দেখো এইটা, এইটা আছে এই জায়গায়, এটা আছে এই জায়গায়, দুইটার মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে এবং এত বেশি ডিফারেন্স নেওয়া আসলে সম্ভব হয় না। তাহলে গ্যালিয়াম আর্সেনাইডের সাথে ইজিলি ম্যাচ হবে কোনটা বলো? অ্যালুমিনিয়াম আর্সেনাইড। রাইট, এই উপরের এইটা।
আবার এইটার সাথে ইজিলি ম্যাচেবল হচ্ছে এইটা। এরকম প্রত্যেকটা এলিমেন্টের আশেপাশে অন্য কোনো একটা এলিমেন্ট আছে যাকে ম্যাচ করানো সম্ভব। এখন একটা প্রশ্ন করব, ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দিও। আইএনপি এর আশেপাশে তো আপাত দৃষ্টিতে কেউ নাই, আছে? না স্যার। নাই। তাহলে এইটার উপর যদি নতুন একটা লেয়ার তৈরি করতে হয় কিভাবে করবা একটু আন্দাজ করে বলো তো। এটা যদিও একটু কঠিন হয়ে যায় প্রশ্নটা, কারণ এখনো তো আলোচনা করি নাই, কিন্তু তারপর দেখে আন্দাজ করো। আমরা যদি আইএনপি এর উপর একটা লেয়ার তৈরি করতে হয় তাহলে কিভাবে করতে পারি? স্যার দুইটা পদার্থ আনতে হবে। রাইট, রাইট, এক্স্যাক্টলি, ভেরি গুড। এই যে খেয়াল করো, আমি যদি এই মেটেরিয়ালটার সাথে এই মেটেরিয়ালটা অ্যাড করি, খেয়াল করো এই দুইটা যদি আমি অ্যাড করি তাহলে আমি এইভাবে লিখতে পারি না? দেখো তো, এ এল এস বি এ এস লিখা যাবে না? জি স্যার। লিখা যাবে। তাইলে এই এ এল এস বি এ এস এটার পজিশন কি এই পয়েন্টে হবে, এই পয়েন্টে হবে, নাকি মাঝখানে হবে বলো তো? স্যার মাঝামাঝি কোথাও হবে। মাঝামাঝি হবে। ধরলাম আমি এটা মিডল পয়েন্ট, সাপোজ এটা হচ্ছে আমার মিডল পয়েন্ট। তাহলে এই মিডল পয়েন্টে যখন এই এলিমেন্টটা বসে গেল, যেটা হচ্ছে এই দুইটার সামেশন, এই দুইটার সামেশন, তখন কিন্তু সে আইএনপি এর সাথে কম্পেটিবল হয়ে গেল না? খেয়াল করে দেখো তো। জি স্যার। আচ্ছা, একই কথা এখানেও প্রযোজ্য। খেয়াল করে দেখো, আমি যদি এই মেটেরিয়ালটা তৈরি করি, খেয়াল করে দেখো, যেটা হচ্ছে ইন্ডিয়াম আছে, গেলিয়াম আছে এবং আর্সেনিক আছে। আর্সেনিক কমন, ইন্ডিয়াম হচ্ছে x%, গেলিয়াম হচ্ছে 1 - x%। এইখানেও তাই, এখানে অ্যালুমিনিয়াম কমন, Sb হচ্ছে x%, As হচ্ছে 1 - x%। x এর ভ্যালু আমরা পরে বের করতেছি, এখন আমরা জাস্ট ধারণাটা নিয়ে রাখি। তাহলে এই দুইটাকে অ্যাড করে, এই যে নিচের এই এলিমেন্টটা আর মিডলের এই এলিমেন্টটাকে অ্যাড করে আমি যে এলিমেন্টটা পাইতাম, এইটারও পজিশন হবে মিডলের দিকে কোনো একটা জায়গায়। এবং খেয়াল করে দেখো, এইটার সাথে লেটিস কনস্ট্যান্ট অনুযায়ী এইটা কাছাকাছি, তাই না? তাইলে যদি আমরা অতি সহজে পেয়ে যাই, যেমন এইটার সাথে এটা অতি সহজে পেয়ে যাচ্ছি, বা এটার সাথে এটা, তাইলে তো আর কোনো কথাই নাই। কিন্তু এরকম যদি হয় যে কোনো একটা ম্যাটেরিয়ালকে সাবস্ট্রেট নিতে হবে, তার আশেপাশে অন্য আর কিছু নাই, তখন কি করব? ওই দুটাকে জোড়া দিব, দিয়ে যেটা পাওয়া যাবে সেটাকে এটার উপর কম্পেটিবল করে নিয়ে আসবো। আচ্ছা, এটা কিভাবে করা যায় এটা আমরা একটু পরে দেখি। মাঝখানে আমাদের দুইটা থিওরি আছে, এটা আমরা একটু কভার আপ করি, তারপরে আমরা আবার ওইটাতে চলে যাব। তাহলে ভেপার ফেজ এপিটাক্সি মেথডটা কিভাবে কাজ করে এটা বুঝতে হইলে আমাদের লাগবে হচ্ছে এই কেমিক্যাল রিঅ্যাকশনটা। তাহলে এই কেমিক্যাল রিঅ্যাকশনে কি ঘটতেছে জাস্ট একটু খেয়াল করো। সিলিকন টেট্রাক্লোরাইড এটা একটা এলিমেন্ট, এটার সাথে হাইড্রোজেন গ্যাসের রিঅ্যাকশন হয়ে এটা সিলিকনটাকে ফ্রি করে দিবে, এবং এই সিলিকনটা ভেপার ফেজে চলে যাবে, এটা চলে যাবে ভেপার ফেজে। আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে নির্গমন হয়ে যাবে, এমিশন হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড এমিশন হয়ে চলে যাবে, আর সিলিকনটা তোমার ভেপার ফেজে চলে আসবে। তাইলে তুমি যদি এই ছবিটার দিকে খেয়াল করো, এটা হচ্ছে ভেপার ফেজ এপিটাক্সির একটা অ্যারেঞ্জমেন্ট। এই অ্যারেঞ্জমেন্টটা খেয়াল করো, এটাও হচ্ছে একটা কোয়ার্টজ চেম্বারের ভিতরে আছে, এবং এইখানে হচ্ছে গ্যাস ইনলেটের জন্য সুযোগ আছে। গ্যাস ইনলেট মানে কি, তুমি এই যে সিলিকন টেট্রাক্লোরাইড বা হাইড্রোজেন এগুলাকে ইনলেট করবে, এদিক দিয়ে তুমি এগুলাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসবে। তারপরে এখানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি সোর্স আছে হিটিং পারপাসে, দুই সাইডে হিটিং পারপাস আছে। এইখানে কিছু ওয়েফার তৈরি করে রাখা আছে, পূর্বে থেকে তৈরিকৃত ওয়েফার। এই ওয়েফার গুলো হচ্ছে সব সিলিকনের, এই ওয়েফার গুলো হচ্ছে সব সিলিকনের। এবং আমরা এখান থেকে যে কেমিক্যাল রিঅ্যাকশন করে যেটাকে আলাদা করছি সেটাও কি, সেটাও হচ্ছে সিলিকন। তাইলে আমাকে বলো তো, এই ওয়েফারের মধ্যে যে ডিপোজিশনটা হবে সেটা কিসের জন্য হবে বলো তো? হ্যালো, এই ওয়েফারের উপর যে ডিপোজিশন গুলা করবা সেটা কিসের ডিপোজিশন হবে? গ্যাসের জন্য। হ্যাঁ, গ্যাস, সেই গ্যাসটার নাম বলো। আমরা এখন, সিলিকন হ্যাঁ ভেপর। সিলিকন, রাইট, সিলিকন। আমরা এখানে সিলিকন সাবস্ট্রেট বা ওয়েফারের উপর সিলিকনকেই ডিপোজিট করব, সিলিকনকেই আমরা ডিপোজিট করব। এই জন্য ভিপি মেথডটা হচ্ছে সিঙ্গেল স্ট্রাকচার গুলা ফলো করে, সিঙ্গেল স্ট্রাকচার যেগুলো সেগুলো ফলো করে। তাহলে জিনিসটা আরেকবার খেয়াল করো, এইখানে আমরা এই গ্যাসগুলোকে নিয়ে আসতেছি, এনে কেমিক্যাল রিঅ্যাকশন করতেছি, করে সিলিকনকে ভেপার ফেজে ট্রান্সফার করতেছি, এবং সেই ভেপারটা আস্তে আস্তে আমার এই ওয়েফারের উপর ডিপোজিট হইতে থাকবে। এখন এই ওয়েফার গুলা তো একই রকম ভাবে নাই, কোনোটা মাঝে কোনোটা সাইডে সাইডে আছে, এই জন্য এটাকে আমরা রোটেশনে রাখবো। এইটাকে, এই যে দেখো এখানে হচ্ছে একটা পেডেস্টাল করা আছে, এটা দিয়ে আমরা এটাকে আস্তে আস্তে রোটেট করব, এবং এই চেম্বারটার নাম হচ্ছে সাসেপ্টর। সাসেপ্টরের মধ্যে ওয়েফার গুলা সাজানো আছে, আমরা এটাকে পেডেস্টাল দিয়ে আস্তে আস্তে ঘুরাবো। ঘুরাইলে সিলিকন যেটা আছে সেটা ভেপার অবস্থায় এখানে ডিপোজিট হইতে থাকবে,
আর এই ভেন্টের সাহায্যে কিছু ইমপিউরিটি থাকে, সেগুলো বের হয়ে যাবে। যেমন এখানে একটা ইমপিউরিটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরকম যদি কিছু ইমপিউরিটি থাকে তাহলে এটা এই ভেন্ট দিয়ে বের হয়ে যাবে, একটা ভেন্টিলেশন করা থাকবে আর এদিক দিয়ে আসবে। আর গ্যাস ব্যাফল মানে কি, এই জায়গাটা দিয়ে তুমি গ্যাস কতটুকু ইনলেট হবে সেটাকে কন্ট্রোল করতে পারবে। এই জায়গাটা দিয়ে তুমি হচ্ছে গ্যাসের কন্ট্রোলিংটা করতে পারবা। যদি কখনো গ্যাসের ধরো অনেক পরিমাণ হয়ে গেছে, ডিপোজিশনের কাজ শেষ, তাহলে তুমি এটাকে বন্ধ করে দিয়ে এটাকে অফ করে দিবে। আচ্ছা, তাইলে এই পুরো সেটআপটা হচ্ছে কি ভেপার ফেজ এপিট্যাক্সির সেটআপ। এবং এইটার ক্ষেত্রে দেখো এটার অ্যাডভান্টেজ আছে, যেমন এটা লো টেম্পারেচারে কাজ করে। এপিট্যাক্সি মেথডের অ্যাডভান্টেজই হচ্ছে এগুলো লো টেম্পারেচারে কাজ করে, কিন্তু জোরোয়ালস্কি মেথড বা অন্যান্য মেথড গুলো হচ্ছে হাই টেম্পারেচারে কাজ করে, এবং এই ক্ষেত্রে হাই পিউরিটি মেনটেন করা যায়। তারপরে হচ্ছে এখানে সিড ক্রিস্টাল বা সাবস্ট্রেটের উপর কেমিক্যাল ভেপার ডিপোজিশনের মাধ্যমে কাজটা হবে। ভেপার ফেজ ইম্পর্টেন্ট ফর ডিভাইস অ্যাপ্লিকেশন। এখানে হচ্ছে সিলিকন সাবস্ট্রেট থাকে এবং সিলিকনকেই ডিপোজিশন করা হয়, এবং এটা রিঅ্যাকশনটা দেখানো আছে। আর এটা হচ্ছে রিঅ্যাকশনটা কিভাবে ডিপোজিট করবে সেটার বিষয়টা। তাহলে তোমাদেরকে কিন্তু এই ছবিটা আঁকা একটু শিখতে হবে। লেখার সময় সবকিছু মনে রেখে লিখতে পারবা তা না, কিন্তু ছবিটা একটু সুন্দর করে আঁকা প্র্যাকটিস করবা। আচ্ছা, নেক্সট আমাদের যে মেথডটা শিখতে হবে সেটার নাম হচ্ছে মলিকুলার বিম এপিটাক্সি মেথড। এবং এই মেথডে আমরা যেটা করব, এখানেও একটা রিঅ্যাকশন চেম্বার থাকবে, এবং এই রিঅ্যাকশন চেম্বারটার একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে ইউএইচভি প্রসেস। এটাকে বলা হয় আলট্রা আলট্রা হাই ভ্যাকুয়াম প্রসেস। আলট্রা হাই ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম মানে কি, ওখানে হচ্ছে সুনির্দিষ্ট একটা প্রেসার মেনটেন করা হবে, এবং ওইখানে কোনো ইমপিউরিটি অ্যাটম থাকতে পারবে না। ভ্যাকুয়াম মানে ওটা জাস্ট একটা খালি জায়গা, ওখানে কোনো ধরনের কোনো এলিমেন্ট থাকতে পারবে না। এবং এই আলট্রা হাই ভ্যাকুয়াম মানে এইখানে যে প্রেসারটা মেনটেন করা হয়, এই প্রেসারটা আমার এই রিঅ্যাকশনের জন্য ইউজফুল একটা প্রসিডিউর। তাহলে দেখো এখানে উপরের দিকে আছে হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, এটা হচ্ছে সাবস্ট্রেট। এই সাবস্ট্রেটের উপর আমি অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডকে একটা লেয়ার হিসেবে প্রস্তুত করতে চাচ্ছি। তাহলে এইখানে তো আরো সোর্স আছে, যেমন সিলিকন একটা সোর্স আছে, অথবা এখানে বেরিলিয়ামের একটা সোর্স আছে। এই দুইটা যে কাজ করবে না, সেটাকে আমরা এখানে যে শাটারটা আছে সেইটাকে অন অফ করে এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আমরা যদি শাটারটাকে অফ রাখি, তাইলে এখানে আমার সোর্স যা আছে সবগুলা কাজ করতে পারবে না। যেই সোর্সের উপরে শাটার অন থাকবে তারা কাজ করবে, বাকিগুলা অফ হয়ে যাবে। তাহলে আমার এখানে তিনটা সোর্স দরকার, অ্যালুমিনিয়াম দরকার, গ্যালিয়াম দরকার, আর্সেনিক দরকার। তাহলে আমি অ্যালুমিনিয়ামটাকে রাখলাম, গ্যালিয়ামটাকে রাখলাম, আর্সেনিকটাকে রাখলাম। এখন তাদের কম্পোজিশন কিন্তু ডিফারেন্ট হবে। যেমন অ্যালুমিনিয়ামের কম্পোজিশন হবে এক্স, গ্যালিয়াম হবে 1 - আর আর্সেনিক হবে 1 পরিমাণ, দুইটার ক্ষেত্রেই কমন। তাহলে অ্যালুমিনিয়াম যে এক্স, ধরো এটা হচ্ছে 50%, 0.5, এটা হচ্ছে 1 - তাহলে এটাও হবে 0.5। তাহলে এখানে শাটার স্পিড বা এগুলো সবকিছু হবে সেম, কারণ দুইটা হচ্ছে হাফ হাফ পরিমাণ কাজ করবে। আর যদি এরকম হয় যে কম্পোজিশন কোনটার বেশি কোনটার কম, তাহলে সেটাকে তুমি শাটারের স্পিড কন্ট্রোলের সাহায্যে এটার ডিপোজিশন রেটটাকে কন্ট্রোল করতে পারবা। তো এখানে যেটা হয়, আমরা এটাকে একটা হিটেড চেম্বারের মধ্যে রাখবো। এই হিটেড চেম্বারের মধ্য দিয়ে এগুলা হচ্ছে বিমে কনভার্টেড হবে। আগে ছিল ভেপার, এখানে ছিল হচ্ছে জিনিসটা ভেপার হিসেবে, আর এখানে জিনিসটা হবে বিম হিসেবে। তাহলে এটা এইভাবে বের হয়ে এদিক দিয়ে গিয়ে ভ্যাকুয়ামের মধ্য দিয়ে গিয়ে গ্যালিয়াম আর্সেনাইডের উপর এখানে আস্তে আস্তে ডিপোজিট হইতে থাকবে। এই জায়গায় আস্তে আস্তে এইভাবে ডিপোজিট হইতে থাকবে। কতটুকু কি ডিপোজিট হবে বা কত তাড়াতাড়ি হবে বা স্লো হবে না ফাস্ট হবে, সবকিছু কন্ট্রোল করার জন্য আমাদের এখানে শাটারটা দেওয়া আছে। আর এটা হচ্ছে মলিকুলার বিম হিসেবে কাজ করে, মলিকুলার বিম। এবং এটা কাইন্ড অফ রে অফ লাইট, এটা গিয়ে এখানে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে এখানে আস্তে আস্তে এটা ডিপোজিট হইতে থাকবে। কারণ এই জায়গার টেম্পারেচার বেশি, এই জায়গার টেম্পারেচার কম, যেহেতু এই জায়গার টেম্পারেচার কম, সেইখানে গিয়ে আস্তে আস্তে অ্যাড হইতে থাকবে, এখানে গিয়ে আস্তে আস্তে অ্যাড হইতে থাকবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মলিকুলার বিম এপিটাক্সি মেথড। এটাও হচ্ছে একটা অনেক ভার্সেটাইল একটা টেকনিক। ভার্সেটাইল মানে হচ্ছে যেটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। যেমন তুমি এটা দিয়ে যে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডকে গ্রো করতে পারতেছো, কিন্তু সিঙ্গেল হইলে এই মেথডটা অ্যাপ্লাই করা হয় না। যদি ধরো শুধু সিলিকন অন সিলিকন প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি না, কারণ সেই ক্ষেত্রে হচ্ছে ভেপার ফেজ এপিটাক্সিটা মোর ইউজফুল। সিঙ্গেল হইলে এটা, আর যদি মাল্টিপুল এলিমেন্ট হয় তখন আমরা মলিকুলার বিম এপিটাক্সি মেথড অ্যাপ্লাই করি। এবং এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভ্যাকুয়ামের মধ্য দিয়ে এরা প্রবেশ করে, এটা হচ্ছে সারফেসটা সাবস্ট্রেট সারফেসে গিয়ে অ্যাড হইতে থাকে। এবং কোন রেটে এটা অ্যাড হইতে থাকবে এগুলো সবকিছুই হচ্ছে ক্লোজলি কন্ট্রোল করা সম্ভব, এবং এই কারণে এটার হাই কোয়ালিটি ক্রিস্টাল গ্রোথ সম্ভব হয়। আর এটা হচ্ছে অনেক বেশি অ্যাট্রাকটিভ ফর ডিভাইস অ্যাপ্লিকেশন পারপাসেস।
তাহলে এই হচ্ছে দুইটা মেথডের মোটামুটি আইডিয়া দিলাম। তোমরা এই দুইটা মেথড সম্বন্ধেও একটু অ্যানিমেটেড ভিডিও পাবা ইউটিউবে, এগুলো একটু দেখবা। আচ্ছা, এটা হচ্ছে একটা ফেব্রিকেশন ল্যাব যেখানে এমবিই টেকনিকটা অ্যাপ্লাই করা সম্ভব। এই যে এই সাইডে থাকবে হচ্ছে সব আমাদের সোর্স গুলা, এবং এটা একটা হিটেড চেম্বারের মধ্য দিয়ে যাবে। এই পাশে এটা হচ্ছে আলট্রা হাই ভ্যাকুয়াম চেম্বার, যেটা ইউএসবি চেম্বার। এই ইউএসবি চেম্বারের এই পাশে রাখা থাকে হচ্ছে আমাদের সাবস্ট্রেটটা। তাহলে এই সাবস্ট্রেটের মধ্যে এসে সে হচ্ছে আস্তে আস্তে অ্যাড হইতে থাকবে, এইভাবে আস্তে আস্তে এসে অ্যাড হইতে থাকবে। এবং এইখান থেকে তুমি হচ্ছে ম্যানুয়ালি অপারেট করবা, তুমি ম্যানুয়ালি এটার স্পিড, তারপরে টাইমিং, এগুলো সব হচ্ছে তুমি কতটুকু ডোপিং হবে, কত সময় ধরে হবে, এগুলো সব তুমি এখান থেকে কন্ট্রোল করতে পারবা। এটা হচ্ছে তোমার অরিজিনাল একটা ল্যাবের ফিগার, এই যে ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিন, ইউটিএ বলা হয়। এটা তোমরা হয়তো অনেকে নাম শুনে থাকবে, খুব ফেমাস একটা ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডে। তোমরা চেষ্টা করবা এইসব, মানে যদি সম্ভব হয় জিআরই টিআরই দিয়ে ইউএসএ চলে যাওয়ার আর কি। আচ্ছা, এখন আমরা একটু অঙ্ক করব, তোমরা একটু ক্যালকুলেটর নাও, সবাই একটু ক্যালকুলেটর নাও, আমরা একটু অঙ্কটা করব। অঙ্কটা করলে আমাদের ক্লাস শেষ। একটু ক্যালকুলেটর নাও, নেওয়া হইলে কাগজ কলম নেওয়া হইলে আমাকে বলো, সবাই একটু নাও। এইখানে টোটাল 3টা অঙ্কের ব্যাপারে বলা আছে। আপ টু দিস ওয়ান হচ্ছে প্রথম ম্যাথ, এরপরে সেকেন্ড, এরপরে থার্ড। এটা হচ্ছে একটা নোট, এটা অঙ্কের অংশ না। আমরা হচ্ছে প্রথম অংশটা সলভ করব, দ্বিতীয় অংশটার সলিউশন প্রোভাইড করব, 3 নাম্বারটা হোমওয়ার্ক। এটা আমরা সলিউশন দিচ্ছি না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। আমাকে নেক্সট ক্লাসে বলবা যে করতে পারছো কিনা। যদি এটা বুঝে ফেলো তাইলে এটার সলিউশন দেখে এটাও করতে পারবা, কঠিন হবে না। নিছো কাগজ কলম, নিছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে একটু আমার সাথে সাথে কিছু জিনিস আমি বলি, এটা একটু নোট করো। এখানে বলা হচ্ছে assuming that the lattice constant মানে ওই যে ছোট হাতের এ, যেটা এটা লিনিয়ারলি চেঞ্জ হবে উইথ কম্পোজিশন এক্স। উইথ কম্পোজিশন এক্স মানে ওই যে একটা ম্যাটেরিয়ালের সাথে ছোট করে যদি এক্স লেখা থাকে, অথবা যদি 1 - x লেখা থাকে, তার মানে উইথ রেসপেক্ট টু লেটিস কনস্ট্যান্ট এই এক্স এর ভ্যালুটা চেঞ্জ হবে। আচ্ছা, তারপরে এখানে টার্নারি অ্যালয় কম্পাউন্ডের কথা বলা আছে। টার্নারি মানেই হচ্ছে 3টা এলিমেন্ট। এই যে এখানে দেখো 3টা এলিমেন্ট থাকবে। একটা হচ্ছে এইটা তোমরা একটু কাগজে লিখো, অ্যালুমিনিয়াম, তারপর এসবি, তার পাশে ছোট করে এক্স লিখো, এএস, তার পাশে ছোট করে 1 - x লেখো। এটা হচ্ছে আমাদের নতুন যে এলিমেন্টটা তৈরি করা লাগবে সেটা। এবং এটাকে আমরা সাবস্ট্রেট হিসেবে আইএনপি এর উপরে ফেলার চেষ্টা করব। আইএনপিটা হচ্ছে তার সাবস্ট্রেট, আর এটাকে আমরা আইএনপি এর উপরে ফেলার চেষ্টা করব। তাহলে প্রশ্নটা তুলো। প্রশ্নটা হচ্ছে কম্পোজিশন হচ্ছে এএল এসবি, এখানে এক্স, এএস 1 - x, এবং সাবস্ট্রেটটা হচ্ছে আইএনপি। আইএনপি তে আমরা কোনো কিছু পরিবর্তন করব না, এটা যেমন আছে তেমনই থাকবে। তার উপরে আমরা হচ্ছে এইটার লেয়ারটা তৈরি করব। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ব্যান্ড গ্যাপ এনার্জি ইন দিস সিচুয়েশন। তাহলে ব্যান্ড গ্যাপ এনার্জিটা আমরা পরে বের করব, আগে আমরা লেটিস কনস্ট্যান্ট গুলা বের করার চেষ্টা করব। তাহলে আমরা ফিগার 1.13 তে চলে যাই। এই ফিগার থেকে সমস্ত ডাটা ক্যালকুলেট করে, না ক্যালকুলেট না, সমস্ত ডাটা এই ফিগার থেকে কালেক্ট করতে হবে, ক্যালকুলেট না, কালেক্ট করতে হবে। কালেক্ট করে একটা সুনির্দিষ্ট ফর্মুলায় বসায়ে এই অঙ্কটা সলভ করতে হবে। তাইলে অঙ্কটা কিভাবে সলভ করতে হয় দেখো। প্রথমে তুমি কোনো একটা জিনিস এখানে বসবে, তার পাশে থাকবে এক্স, প্লাস এইখানে কোনো একটা জিনিস বসবে, তার পাশে থাকবে 1 - x, এটাকেও ব্র্যাকেটের মধ্যে রাখো, ইজ ইকুয়াল টু এইখানে তৃতীয় আরেকটা কিছু বসবে। এখন এই 1 নম্বর বক্স, 2 নম্বর বক্স আর 3 নম্বর বক্সের যে এলিমেন্ট গুলো বসবে বা ডাটা গুলো বসবে, এগুলো তোমাকে গ্রাফ থেকে কালেক্ট করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করো, আমাদের এইখানে যে মেটেরিয়ালটার কথা বলা আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম SbX AS 1 - x, ঠিক আছে না? দেখো তো প্রশ্নে এটার কথাই বলা আছে না? একটু ম্যাচ করো। AL, তারপরে হচ্ছে SB, তারপর AS, এটার কথা বলা আছে না কোশ্চেনে? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এইটাকে পাওয়ার জন্য আমাদের দুইটা এলিমেন্ট প্রয়োজন হবে, এটাও প্রয়োজন হবে, এটাও প্রয়োজন হবে। তাইলে আমরা যেটা করব, এইখান থেকে দেখো আমরা নিচে নামলাম, নেমে আমরা এটার সাথে যেহেতু এক্স আছে, এটার সাথে যেহেতু এক্স আছে, এটাকে যখন আমরা নিচে নামাইছি একটা ভ্যালু পাবো। ধরো এটা হচ্ছে 6.1, তাহলে এইটা হবে এই দুইটার মাঝামাঝি একটা ভ্যালু, তার মানে ধরে নাও 6.15 কথার কথা। কেউ যদি এক কম বা এক বেশি ধরো, এতে কোনো সমস্যা নেই, তুমি যেটা ধরবা ওইটা দিয়েই একটা রেজাল্ট চলে আসবে। তাহলে 6.15 মাল্টিপ্লাই বাই এক্স, প্লাস এইখানে যেটা বসবে সেটা হচ্ছে এই আর্সেনিকের পাশে 1 - x আছে, তাইলে এটাকে তুমি এখন বরাবর নিচে কাউন্ট করে নিয়ে আসো, এটাকে একদম নিচে নামায় নিয়ে আসো।
তাইলে আনার পরে তুমি এইটার যে কম্পোজিশন সেটা লিখতে হবে, মানে এটা হচ্ছে 5.6, এটা হচ্ছে 5.7, তাহলে এই জায়গাটা হবে 5.65, ধরো 5.65, তাহলে 5.65, এবং এগুলার ইউনিট হবে কিন্তু অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমের কনভার্সন আছে যে 10⁻⁻10 সেন্টিমিটার। আচ্ছা, এখানে কনভার্সন না করলেও চলবে, কারণ এখানে সবকিছু তো এক ইউনিটে আছে, সো কনভার্সনের প্রয়োজন নাই আসলে। আচ্ছা, তাহলে x হয়ে গেল 1 - x হয়ে গেল। এখন বলো তো এই পাশে রাইট সাইডে আমি কাকে বসাবো? প্রশ্নটা যে তুলছিলা ওটা আইএনপি স্যার। এক্স্যাক্টলি আইএনপি। তাহলে আইএনপি কে এখন তুমি বরাবর নিচে নামাও, ভেরি গুড, আইএনপি কে বরাবর নিচে নামাও, এই বরাবর নিচে নামাও। তাহলে এইটা হচ্ছে 5.8, এটা হচ্ছে 5.9, তাহলে এটাকে ধরো 5.87 ধরো, কথার কথা 5.87। এক পয়েন্ট এদিক ওদিক হলে আমি বলতেছি সমস্যা হবে না, কিন্তু বেশি আবার এদিক ওদিক যাতে না হয়। এটা হচ্ছে 5.87, তুমি লিখলা 5.8, তাইলে কিন্তু হবে না, কাছাকাছি একটা ভ্যালু নিতে হবে। তাইলে এখন আমাকে একটু ক্যালকুলেটর দিয়ে এক্স এর ভ্যালুটা সলভ করে বলো এক্স এর ভ্যালু কত। অঙ্ক খুব সহজ, কিন্তু এই ভ্যালুটা নেওয়াটা হচ্ছে বুঝে নিতে হবে, কার কার কাছ থেকে ভ্যালু নিবা সেটা বুঝে নিতে হবে। তাহলে এখন অঙ্কটা সলভ করো, এক্স এর ভ্যালু বের করো। 6.15 ইন্টু এক্স প্লাস 5.65 ইন্টু 1 - x ইজ ইকুয়াল টু 5.87। এটা হচ্ছে সাবস্ট্রেট, তাহলে ডান পাশে থাকবে সাবস্ট্রেট আর বাম পাশে থাকবে নিউ ম্যাটেরিয়াল। নিউ ম্যাটেরিয়ালটা বাম পাশে, সাবস্ট্রেটটা ডান পাশে। তাহলে এখন বলো যে এক্স এর ভ্যালুটা কত? পয়েন্ট 44 তাহলে। রাইট রাইট, 0.44 সবার আসছে না? 0.44। জি স্যার। গুড। তাইলে এখন আমাদের ম্যাটেরিয়ালটাকে আমরা এইভাবে লিখবো, খেয়াল করো, অ্যালুমিনিয়াম এস বি 0.44। তাইলে এস কত? এস কত? 0. কত হবে বলো? 56। এক্স্যাক্টলি, এটা হবে 0.56। এখন লক্ষ্য করো ইন্টারেস্টিং ঘটনাটা, তুমি যখন এএলএসবি তে থাকো তখন আর্সেনিকের পরিমাণ কত বলো তো? তুমি যখন এই পয়েন্টে থাকো তখন আর্সেনিকের পরিমাণ কত? এই পয়েন্টে যখন থাকো, এই যে এইখানে যখন থাকো এই পয়েন্টে, তখন আর্সেনিক কত পরিমাণ থাকে? বলতো এই পয়েন্টে থাকাকালীন অবস্থায় আর্সেনিক কত? এখানে 1 - x এর ভ্যালু তখন কত বলতো? বলো, সাহস করে বলো। আর্সেনিক থাকে না স্যার। থাকে না মানে কি? না থাকা মানে কি? জিরো না? এক্স এর ভ্যালু 1। স্যার। এক্স এর ভ্যালু 1, রাইট, এক্স এর ভ্যালু 1। তাহলে এক্স এর ভ্যালু যেহেতু 1, কারণ তুমি এক্সাক্ট এই পজিশনে আসো, তার মানে এক্স এর ভ্যালু 1, তাহলে আর্সেনিকের ভ্যালু হচ্ছে 0। আবার তুমি যখন এই পজিশনে থাকবা তখন কি হবে ঘটনা বলতো? তখন এসবি কত? এক্স এর ভ্যালু 0। 0। এক্স এর ভ্যালু 0 হওয়া মানে এস কত? 1। তাহলে এই জায়গায় হচ্ছে পুরোপুরি 1 ফর আর্সেনিক, এই জায়গায় হচ্ছে পুরোপুরি 1 ফর এসবি। তাইলে এই জায়গাটা কোথায় বলো? এই জায়গাটা কোথায় হইতে পারে? এটা কি এদিকে হবে, এদিকে হবে, না মাঝামাঝি কোনো একটা জায়গায় হবে? আর ওই মাঝামাঝি। মাঝামাঝি এক্স এর হবে, ভ্যালু এবং এটা 0.44। যেহেতু 0.44 এসবি এর দিকে আর 0.56 আর্সেনিকের দিকে, তাহলে কিছুটা হইলেও সে আর্সেনিকের দিকে কাত হয়ে থাকে, যেহেতু এদিকে কম্পোজিশনটা একটু বেশি, বুঝছো? ড্রাস্টিক বেশি তা না, কিন্তু একটু হইলেও তো বেশি, এই জন্য ধরলাম আমি এটার পজিশন হচ্ছে এই জায়গায়। খেয়াল করুন, এখন এই জায়গায় যখন এটার পজিশন, তখন কি আইএনপি এর সাথে সে কম্পেটিবল নাকি কম্পেটিবল না বলতো? কম্পিটিটিভ। কম্পেটিবল, কিন্তু সে যদি এইখানে থাকতো বা এখানে যদি থাকতো তাইলে তখন হইতো না স্যার। কম্পেটিবল হইতো না। তাইলে ইন্ডিভিজুয়ালি এইটাও কম্পেটিবল হবে না, এটাও কম্পেটিবল হবে না, কিন্তু এই দুটাকে অ্যাড করে যখন আমি এই তৃতীয় ম্যাটেরিয়ালটা তৈরি করতেছি, এটা কিন্তু কম্পেটিবিলিটি শো করবে। কেন শো করবে? কারণ আমি এখানে কম্পোজিশনটাকে আমার মতো করে চেঞ্জ করে নিছি। তাইলে এক্স কম্পোজিশন অনুযায়ী যে লেটিস কনস্ট্যান্ট চেঞ্জ হয় সেটা কি বুঝতে পারছো বলো তো? এদিকে তাকাও, নিচের দিকে তাকাও, তাহলে এক্স কম্পোজিশন অনুযায়ী লেটিস কনস্ট্যান্ট চেঞ্জ হবে, কথাটা কি বোঝা যায়?
কারণ দেখো এক্স এর ভ্যালু 1 হইলে সে এখানে চলে আসে, এক্স এর ভ্যালু 0 হইলে সে এখানে চলে আসে, তাহলে এক্স এর ভ্যালুর সাথে লেটিস কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাচ্ছে না? জি স্যার। এইখানে যখন আসো তখন একটা ভ্যালু, এইখানে যখন আসো তখন একটা ভ্যালু, আবার যখন অঙ্ক করে বের করলা যে এক্স এর ভ্যালু 0.44, তখন আবার এই মাঝামাঝি চলে আসলা। তার মানে কম্পোজিশন যত চেঞ্জ করবা লেটিস কনস্ট্যান্টের ভ্যালু তত চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা যদি সুনির্দিষ্ট কোনো একটা মেটেরিয়াল চাই, তৈরি করতে পারবো না এক্স এর ভ্যালু চেঞ্জ করে করে? জি হ্যালো, স্যার। আচ্ছা। এখন আমরা এই ছবিতে তিনটা অ্যাক্সিস আছে, কিন্তু এক্স অ্যাক্সিস নিয়ে কথা বললাম লেটিস কনস্ট্যান্ট, ওয়াই অ্যাক্সিস নিয়ে এখনো কথাই বলি নাই, এটা নিয়ে এখন কথা বলবো ব্যান্ড গ্যাপ। এখন দেখো নতুন যে ম্যাটেরিয়ালটা আমরা তৈরি করলাম এটার ব্যান্ড গ্যাপ হবে এদিক থেকে, যদি আমি বাঁ দিকে একটা দাগ টানি এই বরাবর সে কাট করে, ধরে নিলাম এটা অ্যারাউন্ড 1.9 এবং ইউনিট হবে ইলেকট্রন ভোল্ট ইউনিট, ইলেকট্রন ভোল্ট ইউনিট। তাহলে এই যে তৃতীয় ম্যাটেরিয়ালটা পাওয়া গেছে এটা হচ্ছে এক্সাক্ট 1.9 ইলেকট্রন ভোল্ট কাজ করবে। তাহলে এই 1.9 ইলেকট্রন ভোল্ট ব্যান্ড গ্যাপটাকে আমি কনভার্ট করব ওয়েভলেন্থের সাথে, ওয়েভলেন্থের সাথে। তাইলে ধরো তোমার একটা গ্রিন এলইডি তৈরি করা লাগবে বা রেড এলইডি তৈরি করা লাগবে, এই রেড এলইডিটা একটা নির্দিষ্ট ওয়েভলেন্থে কাজ করে। তাহলে ওই নির্দিষ্ট ওয়েভলেন্থটা কত ব্যান্ড গ্যাপে পাওয়া সম্ভব সেই অনুযায়ী তোমাকে একটা ডিভাইস, মানে সেই অনুযায়ী তোমাকে একটা নতুন ম্যাটেরিয়াল এইভাবে প্রস্তুত করা লাগতে পারে, যেটার কেমিক্যাল কম্পোজিশন তুমি নিজে ল্যাবে বসে খুঁজে খুঁজে বের করে কম্পোজিশনটাকে সেট করবা। কম্পোজিশন অনুযায়ী তার ব্যান্ড গ্যাপ সেট হবে, ব্যান্ড গ্যাপ অনুযায়ী তার ওয়েভলেন্থ সেট হবে, ওয়েভলেন্থ অনুযায়ী তার আউটপুট পাওয়া যাবে। এখন পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে কেন এই কাজটা করতেছি? জি স্যার। ওকে, তাইলে এটা যদি ইনশাল্লাহ বুঝে থাকো, এখানে আরেকটা এক্সাম্পল আছে, খেয়াল করো। এই যে ইন্ডিয়াম গ্যালিয়াম ফসফাইড, তাহলে ফসফাইড হচ্ছে কমন, এটা হচ্ছে কমন, ইন্ডিয়াম হচ্ছে এক্স পরিমাণ, গ্যালিয়াম 1 - এক্স পরিমাণ, এবং এটাকে ফেলতে হবে গ্যালিয়াম আর্সেনাইডের উপর, তাহলে এটা হচ্ছে সাবস্ট্রেট। তাহলে গ্যালিয়াম আর্সেনাইডকে সাবস্ট্রেট ধরে এটাকে ফেলার জন্য এক্স এর ভ্যালু কত হবে, 1 - এক্স এর ভ্যালু কত হবে অঙ্ক করে বের করবা। ম্যাক্সিমাম টাইমে এইসব সিচুয়েশনে এক্স এর ভ্যালু 50 এর কম অথবা একটু বেশি এরকম হয়, 0.5 এর আশেপাশে থাকে, মনে রাখবা। কখনোই 0.2 বা 0.8 এই টাইপের কিছু যদি পাও তার মানে অঙ্ক ভুল হয়েছে, এগুলা হবে না। ম্যাক্সিমাম টাইমে এটা মাঝামাঝি কোনো একটা ভ্যালু হবে। তাহলে এটা একটু অঙ্ক করে বের করবা, তার সাথে ব্যান্ড গ্যাপ বের করবা। তারপরে এইখানে দেখো, এখানে তোমার প্রশ্ন দেওয়া আছে এবং সাথে এই ভ্যালুগুলো দিয়েই দেওয়া আছে, তাহলে এখানে আরো সহজ হয়ে গেছে কাজ। যদিও এটা থাকবে না পরীক্ষায়, পরীক্ষায় আমরা তোমাদেরকে গ্রাফ থেকে ডাটা কালেকশন করতে হবে এরকম প্রশ্ন দিব। তাও এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে যদি তোমার এই ভ্যালুগুলো দিয়ে দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিভাবে তুমি সলভ করবে, তাহলে এটাও করবা, এটা করে আমাকে বলবা হয়েছে কিনা। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের লেকচার। এখানে এই যে সলিউশন দুইটা দিয়ে দেওয়া আছে, একটু খেয়াল করো, এটার সাথে এক্স মাল্টিপ্লাই, এটার সাথে 1 - এক্স, এটা 5.87, 0.44, এবং এটাকে যদি তুমি কম্পেয়ার করো তাহলে 1.9 ইলেকট্রন ভোল্ট হিসেবে পাওয়া যাবে। পরেরটা হচ্ছে এই যে তিনটা ডাটা এক্স এর ভ্যালু, তারপর এই তিনটা ডাটা থেকে ইজি হচ্ছে 2.0, তাহলে তোমার ইজি এই ক্ষেত্রে হচ্ছে 1.9, তাহলে এই টাইপের একটা মেটেরিয়াল ইউজ করবে। আবার ইজি 2 প্রয়োজন, তাহলে তুমি এই টাইপের একটা মেটেরিয়াল ইউজ করবে। তাহলে ইজি অনুযায়ী তোমার ওয়েভলেন্থ, যেটা ওয়েভলেন্থ মাইক্রোমিটার রেঞ্জে, সেটা দেখে তোমার হচ্ছে আউটপুট ঠিক করতে পারবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের লেকচার। আজকের লেকচারটা খুবই একটা ইম্পর্টেন্ট লেকচার, এখানে অনেক কিছু পড়ার আছে, আমি আরেকবার একটু রিপিট করি ঝটপট। প্রথমে হচ্ছে তোমাদের এই ডেফিনেশন গুলো একটু দেখতে হবে 1-2 মার্কের জন্য। তারপরে হচ্ছে এই এই ছবিটা ভালো মতো দেখবা, কোথা থেকে কোন ডাটাটা কিভাবে নিতে হয়। নিচে নিচে ডাটাগুলো হচ্ছে লেটিস কনস্ট্যান্ট, বাঁ দিকের ডাটাটা হচ্ছে ব্যান্ড গ্যাপ, ডান দিকের ডাটাটা আপাতত আমাদের লাগে নাই, কিন্তু তোমরা যখন হচ্ছে অপটো ইলেকট্রনিক্স কোর্স করবা অথবা অপটিক্যাল ফাইবার কোর্স করবা তখন তোমাদের এইরকম চার্ট দিয়ে ডান দিকের ডাটাগুলো নেওয়া শেখাবে, নিয়ে তোমাকে স্পেসিফিক কোনো একটা ডিভাইস তৈরি করতে হলে কোনটা প্রয়োজন সেটা লিখতে হবে। আচ্ছা, তারপরে ভেপার ফেজ এপিটাক্সি কাকে বলে ছবি, মলিকুলার বিম এপিটাক্সি কাকে বলে ছবি, এগুলো প্রায় সময় পরীক্ষায় আসে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে পাবা, এগুলো প্রায় সময় পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে তোমার এরকম একটা এক্সাম্পল প্রথম কুইজেও থাকবে, ফাইনালেও অনেক সময় থাকবে। তাহলে আজকের লেকচারটা খুবই জরুরি, এটা বারবার একটু দেখবা, অন্তত আরেকবার দেখবা, অবসর সময় এটা আরেকবার অন্তত দেখবা। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।